প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাতারে আটকে থাকা ইরানের $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন মুক্ত হচ্ছে, বলছেন পেজেশকিয়ান। কাতারে আটকে থাকা ইরানের $6 বিলিয়ন সমমূল্যের সম্পদ ফেরত আসছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় দেশটির জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই অর্জনকে তিনি ইরানি জনগণের জন্য বড় বিজয় বলে অভিহিত করেছেন। সোমবার 29 জুন গোয়াম আয়াতুল্লাহ সুবেইরি জানজানির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, কাতারে ইরানের মোট $12 বিলিয়ন তহবিল রয়েছে। এর মধ্যে $6 বিলিয়ন এখনই মুক্ত হচ্ছে এবং বাকিটা ফেরত আনার কাজ চলছে। তিনি উল্লেখ করেন, সুইজারল্যান্ডের বৈঠক ও সমঝোতা মতপাত্রের ওপর ভিত্তি করেই এই অর্থ অবমুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধকালীন সময় ইরানি জনগণের দৃঢ় মনোভাবের প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডার সহ স্কুল শিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে, কিন্তু দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী, সরকার ও জনগণ পুরোপুরি ঐক্যবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিরতা করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। তারা ভেবেছিল অর্থনৈতিক চাপে ইরান ভেঙে পড়বে, কিন্তু জনগণের প্রতিরোধের কাছে তাদের সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আবারও স্পষ্ট করেন যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। শহীদ শীর্ষ নেতার আমল থেকে চলে আসা এই নীতি এখনও অটুট রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি আশ্বস্ত করেন যে ইরানের সব কর্মকাণ্ড শুধু দেশের প্রয়োজন ও ঘোষিত নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল এই সমঝোতায় রাজি হলেও কিছু বিরোধী গোষ্ঠীর সঙ্গে মিলে তারা এখনও এর বিরোধিতা করছে। তবে পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে তার সরকার ইতোমধ্যে দেশ পুনর্গঠন ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছে। সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে প্রায় অটুট বলেই মনে করা হতো। তবে গত কয়েক সপ্তাহে সেই সম্পর্ক নিয়ে ইসরায়েলের রাজনৈতিক মহল ও গণমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে তার প্রকাশ্য সমালোচনা ইসরায়েলের নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। অনেক ইসরায়েলি এখন প্রশ্ন তুলছেন, ট্রাম্পকে কি এখনও হোয়াইট হাউসে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলা যায়? এর মধ্যে গত মঙ্গলবার নিউ ইয়র্ক নগরের ডেমোক্র্যাট প্রাইমারির ফলাফল সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত মেয়র জোহরান মামদানির সমর্থন পাওয়া 3 ফিলিস্তিনপন্থী প্রার্থী ডেমোক্র্যাট দলীয় কংগ্রেশনাল প্রাইমারিতে জয় পেয়েছেন। তারা ইসরায়েলের সমর্থক প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের কেউ এখনই চীন বা রাশিয়ার দিকে ঝুঁকে পড়ার কথা বলছেন না, কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়ে গবেষণা ও নীতি নির্ধারণে যুক্ত ব্যক্তিরা বলছেন, দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা দ্রুতই ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। 2021 থেকে 2023 সাল পর্যন্ত নিউ ইয়র্কে ইসরায়েলের কনসল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা তেল আবিবের বর্তমান ডেপুটি মেয়র আসাফ জামির বলেন, আমি চরম উদ্বিগ্ন। তিনি বলেন, বিজয়ী 3 প্রার্থী নির্বাচনী প্রচারে ইসরায়েলের তীব্র সমালোচনাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। অথচ জেরুজালেমের পর নিউ ইয়র্ক বিশ্বের দ্বিতীয় বড় ইহুদি অধ্যুষিত শহর। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইসরায়েল হয়তো আর বেশি দিন ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন পাবে না। বছরে $100 কোটি সামরিক সহায়তা, জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাবে মার্কিন ভেটো কিংবা ইসরায়েলি দাতব্য সংস্থাগুলোর জন্য কর সুবিধা সবকিছুই ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল সি কার্টজার বলেন, সামনে একটা বড় খাদ আছে আর আমরা সেই খাদের কিনারের দিকে এগিয়ে যাচ্ছি। মঙ্গলবার নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিতে কয়েকজন ইসরায়েলপন্থী প্রার্থীও জয় পেয়েছেন। তবে জোহরান মামদানির সমর্থন পাওয়া ব্র্যাড ল্যান্ডার ও ক্লেয়ার ভালদেজের মতো প্রার্থীদের জয় ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই প্রার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছেন। অন্যদিকে বিজয়ী আরেক প্রার্থী ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার ইসরায়েলের অস্তিত্বের অধিকার নিয়েই প্রশ্ন তুলেছেন এবং ক্লেয়ার ভালদেজের মতো দেশটিকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন। আসাফ জামির দাবি করেন, ঘুম থেকে উঠেই শুনছি আমাদের গণহত্যাকারী ও বর্ণবাদী বলা হচ্ছে। তিনি আরও দাবি করেন, আমি একজন বামপন্থী, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাসী এবং শান্তিপ্রিয় ইসরায়েলি, কিন্তু আমি অন্ধ নই। আমি জানি ইসরায়েলের পরিস্থিতি কি। আমাদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে আমরা তেমন নই, অথচ দিন দিন আরও বেশি মার্কিন নাগরিক এসব বিশ্বাস করছেন এবং সেই ভিত্তিতে ভোট দিচ্ছেন। এটাই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। আসাফের এই দাবি কি আসলেই সত্য? গাজায় যেভাবে ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বাড়িঘর, হাসপাতাল, স্কুল গুড়িয়ে দিচ্ছে, হাজার হাজার শিশু আর বেসামরিক মানুষকে নিশানা বানিয়ে হত্যা করছে, সেটাই কি তিনি সঠিক মনে করেন? গাজায় খাদ্য সংকট তৈরি করে যেভাবে ইসরায়েল ফিলিস্তিনিদের অনাহার আর মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সেটাই কি সঠিক?
নেতানিয়াহু সরকার আর উগ্র ইহুদিরা শিশুদের হামাস সদস্য বলে তাদের হত্যাকে যেভাবে সমর্থন করেন, আসাফও কি সেটাকেই সঠিক মনে করেন? কোন পরিস্থিতিতে ইসরায়েল আছে বলে আসাফ দাবি করেন? বিশ্লেষকদের মতে 2023 সালের 7ই অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ কারণেই মূলত যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে কমে যায়। 2 বছর ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং গাজা উপত্যকার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মনেও। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের এক জরিপে দেখা যায়, ইতিহাসে প্রথমবার মার্কিন নাগরিকেরা ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি প্রকাশ করছেন। এছাড়া গত এপ্রিলে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায় 60% মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। 2022 সালে এই হার ছিল 42%। নিউ ইয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েল পলিসি ফোরামের বিশ্লেষক মাইকেল কোপোলো বলেন, আমি ইসরায়েলি হলে কংগ্রেসের কট্টর বামপন্থী 3-4 জন সদস্যকে নিয়ে এতটা চিন্তিত হতাম না। মাইকেল কোপোলো বলেন, এই নতুন আইন প্রণেতাদের জয় ডেমোক্র্যাট দলের ভেতরে ইসরায়েল বিরোধী মনোভাবের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই বিশ্লেষকের ভাষায়, ইসরায়েলের বিরোধিতা এখন আর কোনো গুরুত্বহীন বিষয় নয়, এটি এখন নির্বাচনী প্রচার এবং মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ডেমোক্র্যাটদের প্রধান আপত্তি হল মানবাধিকার ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় নৈতিক দূরত্ব তৈরি হয়েছে। নিউ ইয়র্কে বেড়ে ওঠা ইসরায়েলি জনমত জরিপকারী ডাহলিয়া শিন্ডলিন বলেন, দশকের পর দশক এই বিশেষ সম্পর্ককে চিরস্থায়ী বলে ধরে নেওয়া হতো। গাজা যুদ্ধের প্রসঙ্গ টেনে ডাহলিয়া শিন্ডলিন বলেন, অনেক ডেমোক্র্যাট ও রিপাবলিকান এখন বুঝতে পেরেছেন বিশেষ সম্পর্ক ততক্ষণই ভালো যতক্ষণ ইসরায়েল গাজায় হাজার হাজার শিশুকে হত্যা করছে না। এই নির্মমতার কারণেই মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অন্যদিকে রিপাবলিকান সমালোচকদের প্রধান আপত্তি হল ইসরায়েল নিজের যুদ্ধগুলোতে যুক্তরাষ্ট্রকে টেনে আনছে। তাদের প্রশ্ন, দুই দেশের জাতীয় স্বার্থ কি এখনো এক জায়গায় আছে? 2000-এর দশকের শুরুতে নিউ ইয়র্কে ইসরায়েলের কনসল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আলোন পিনকাস। তিনি বলেন, 40 বছর ধরে ইসরায়েল নিজেকে যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলী সম্পদ হিসেবে তুলে ধরেছে। চলতি সপ্তাহে 2 দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক ভারসাম্য নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সপ্তাহান্তে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত বন্ধে একটি সমঝোতা স্বাক্ষর এবং সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের মধ্যেই আবার উত্তেজনা বাড়তে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মাসিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলার প্রভাব পড়ে সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর ওপরও। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবের তেল রপ্তানিও বড় ধরনের চাপের মুখে পড়ে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারী দেশ হিসেবে সৌদি আরবের জন্য হরমুজ প্রণালীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পরিবহন হয়, ফলে অঞ্চলটিতে যে কোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। প্রিন্স ফয়সাল বিন ফারহানের চীন সফরে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এবং বেইজিং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভূমিকা বাড়ানোর চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার সময়ে সৌদি আরবের চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার প্রচেষ্টার অংশ হতে পারে। সূত্র আল জাজিরা।